ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা ভিউ টেলিভিশনের প্রতি শনিবারের আয়োজন ইংলিশ আওয়ারে। এই অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হচ্ছে এফএম মেথড এবং অনুষ্ঠানটি যৌথভাবে পরিবেশিত হচ্ছে এফএম মেথড, ডিঙ্গি রেস্টুরেন্ট, যাত্রী ট্রাভেলস এবং লতিফ ট্রাভেলসের সৌজন্যে। তো ভিউয়ার্স, আমাদের এই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা ঘরে বসে ইংরেজি শিখতে আগ্রহী, বিভিন্ন ব্যস্ততা বা অন্য কোনো সমস্যার কারণে কোনো প্রতিষ্ঠানে যে ইংরেজি শিখতে পারছেন না, তারা যাতে ঘরে বসে ইংরেজি শিখতে পারেন তার ব্যবস্থাটা এই অনুষ্ঠানটির মাধ্যমে করে দেয়। তো ভিউয়ার্স, আপনারা জানেন এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা ইংরেজি শেখার সবচেয়ে জনপ্রিয় এবং সহজতম পদ্ধতি এফএম মেথডের বিভিন্ন ফর্মুলাগুলো আপনাদের সামনে উপস্থাপন করি এবং সেই ফর্মুলাগুলোর সাহায্যে কিভাবে আমরা সহজে এবং স্বচ্ছন্দে ইংরেজিতে বাক্য তৈরি করতে পারি, কথা বলতে পারি, কথোপকথন করতে পারি, সেটাই দেখে থাকি। তো ভিউয়ার্স, আপনাদের মনে আছে আমরা বলেছি এখানে একটা সহজ কৌশলের কথা, সেটা হচ্ছে যে বাংলা বাক্যের শেষের শব্দটি মাথায় রাখতে হবে। যেসব বাংলা বাক্যের শেষে ভার্ব আছে সেসব বাক্যের ইংরেজি একটা স্টাইলে হয়, যেসব বাক্যের শেষে নন ভার্ব আছে সেগুলো আরেক রকম স্টাইলে হয়। ভিউয়ার্স, যেসব বাক্যের শেষে নন ভার্ব থাকে সেই বাক্যগুলো কিভাবে ইংরেজি করতে হয় তার কয়েকটি ফর্মুলা আমরা এখানে আজকে আলোচনা করছি। তো ভিউয়ার্স, আপনারা মনিটরে দেখছেন এইখানে একটি ফর্মুলা দেয়া আছে, আই এম ড্যাশ। এই আই এর জায়গায় আমরা বসিয়ে থাকি পারসন এবং এম এর জায়গায় বসিয়ে থাকি এম ইজ আর, এটা অ্যাকর্ডিং টু পারসন। আর শেষে যেটা আছে ড্যাশ, এই ড্যাশ চিহ্নিত জায়গায় আমরা নন ভার্ব, শেষে যে নন ভার্বটি থাকে সেটা বসিয়ে দিই। তো আমরা যদি দেখি বাংলা বাক্যের শেষে একটা নন ভার্ব আছে এবং এই বাক্যটি দ্বারা বর্তমান অবস্থাকে বোঝায়, তাহলে আমরা এই ফর্মুলাটির সাহায্য নিতে পারি। তো এইরকম আমরা কিছু বাক্য এখানে আমরা আলোচনা করি। একজন যদি বলে আমার মিষ্টি খুব পছন্দ, তাহলে এখানে কার প্রসঙ্গে বলছে? আমার প্রসঙ্গে। তাহলে পার্সনের জায়গায় হবে আই, এম এর জায়গায় হবে এম, আর এই ড্যাশের জায়গায় বসবে পছন্দ, ইংলিশ হচ্ছে ফন্ড। তাহলে আই এম ফন্ড মিস্ট অফ সুইট। তাহলে আই এম ফন্ড অফ সুইট। কেউ যদি বলে যে আমার ক্রিকেট খুব পছন্দ, তাহলে আই এম ড্যাশের জায়গায় ফন্ড, আই এম ফন্ড অফ ক্রিকেট। কেউ যদি বলে আমার আইসক্রিম খুব পছন্দ, তাহলে হয়ে যাবে আই এম ফন্ড অফ আইসক্রিম। একইভাবে যদি বলি তোমার আইসক্রিম পছন্দ, তাহলে আই এর জায়গায় হয়ে যাবে ইউ, এমটা হয়ে যাবে আর, ইউ আর ফন্ড অফ সুইট। তার মানে আইসক্রিম পছন্দ, ইংলিশে হচ্ছে ফন্ড অফ আইসক্রিম। তাহলে তোমার আইসক্রিম পছন্দ, ইউ আর ফন্ড অফ আইসক্রিম। যদি আমরা বলি জারার মিষ্টি পছন্দ, তাহলে আই এর জায়গায় হবে জারা, এমটা হয়ে যাবে ইজ, জারা ইজ ফন্ড অফ সুইট। একইভাবে এটাকে যদি আমরা বুঝাতে চাই পূর্বের অবস্থা, তাহলে এম এর জায়গায় আমরা ওয়াজ বসিয়ে দেব, যেটা আমরা 2 নম্বর ফর্মুলার সাহায্যে করতে পারবো। নিশ্চয়ই মনিটরে দেখতে পাচ্ছেন আই ওয়াজ ড্যাশ বলে একটি ফর্মুলা দেওয়া আছে। তো ভিউয়ার্স, আই এর জায়গায় আমরা কি বসাই? পারসন, এবং ওয়াজের জায়গায় এটা পারসন অনুযায়ী হয়ে যাবে ওয়াজ অথবা ওয়্যার, এবং ড্যাশের জায়গায় বসাবো আমরা শেষে নন ভার্ব। তাহলে আই ওয়াজ ড্যাশ, এই ফর্মুলাটির সাহায্যে আমরা সেই বাক্যগুলো ইংরেজি করব যেগুলোর শেষে আছে নন ভার্ব এবং যেগুলো দ্বারা অতীতের কোনো অবস্থাকে বোঝাবে। এখন যদি বলি সে ঢাকায় ছিল, তাহলে আই এর জায়গায় হয়ে যাবে হি, ওয়াজের জায়গায় ওয়াজ, আর ড্যাশের জায়গায় ইন ঢাকা, হি ওয়াজ ইন ঢাকা। যদি বলি সে চিটাগং ছিল, হি ওয়াজ ইন চিটাগং। এখন যদি বলি সে বাড়ির পথে ছিল, তাহলে হি ওয়াজ বাড়ির পথে, শব্দটির ইংরেজি বসাবো এখানে, বাড়ির পথে, অন দ্য ওয়ে হোম। তাহলে সে বাড়ির পথে ছিল, হি ওয়াজ অন দ্য ওয়ে হোম। সে লন্ডনের পথে ছিল, হি ওয়াজ অন দ্য ওয়ে লন্ডনের পথে। কোনো দিক বোঝালে টু বসবে জায়গার আগে, তাহলে হি ওয়াজ অন দ্য ওয়ে টু লন্ডন। সে নিউ ইয়র্কের পথে ছিল, হি ওয়াজ অন দ্য ওয়ে টু নিউ ইয়র্ক। তাহলে আমরা এখানে 2টা ফর্মুলা দেখলাম, আই এম ড্যাশ, আরেকটা হচ্ছে আই ওয়াজ ড্যাশ। তাহলে শুরুতে আমরা বসিয়েছি পারসন এবং তারপরে এম এর জায়গায় এম, ইজ, আর, আর শেষে নন ভার্ব। আর যদি পূর্বের অবস্থা বোঝায় তাহলে পারসনের পরে ওয়াজ অথবা ওয়্যার। যেমন আমরা যদি বলি তারা মাঠে ছিল, তাহলে দে, ওয়াজটা হয়ে যাবে ওয়্যার, দে ওয়্যার ইন দ্য ফিল্ড। তারপরে যদি বলি তারা এই স্টেটমেন্টের এগেনস্টে ছিল, তাহলে দে ওয়্যার এগেনস্ট দ্য স্টেটমেন্ট। তারা স্টেটমেন্টের পক্ষে ছিল, দে ওয়্যার স্টেটমেন্টের পক্ষে, ইংলিশটা এখানে বসিয়ে দিব, দে ওয়্যার ইন ফেভার অফ দ্য স্টেটমেন্ট।
বিশেষ করে আইএলস রাইটিংয়ের ক্ষেত্রে আপনাদেরকে বলতে হয় যে যখন আপনাদের অপিনিয়ন জানতে চাওয়া হয় একটা স্টেটমেন্ট দেওয়ার পরে আপনি এটার পক্ষে আছেন নাকি বিপক্ষে আছেন। তো কেউ যদি বলে যে আমি এটার পক্ষে আছি, তাহলে 1 নম্বর মডেলের সাহায্যে করতে পারবো, আই এম ইন ফেভার অফ দ্য স্টেটমেন্ট। যদি বলে আমি স্টেটমেন্টের বিপক্ষে আছি, তাহলে আই এম এগেইনস্ট দ্য স্টেটমেন্ট। একইভাবে আগের কথা যদি বলি আমি পক্ষে ছিলাম, তাহলে আই ওয়াজ ইন ফেভার অফ দ্য স্টেটমেন্ট। আমি বিপক্ষে ছিলাম, আই ওয়াজ এগেইনস্ট দ্য স্টেটমেন্ট। তাহলে আমরা কি দেখলাম, খুব ছোট ছোট ফর্মুলার সাহায্যে আমরা দ্রুত বাক্য তৈরি করতে পারি। তো ভিউয়ার্স, এবার আমরা দেখব কিভাবে প্রশ্নবোধক বাক্য তৈরি করা যায়। প্রথম ফর্মুলাটি লক্ষ্য করেন, আই এম ড্যাশ। এটাকে যদি প্রশ্ন হিসাবে তৈরি করতে চাই, তাহলে আইটাকে আমরা পরে নিয়ে যাব এবং এমটাকে আগে নিয়ে আসবো। তাহলে ফর্মুলাটি দাঁড়াচ্ছে এম আই ড্যাশ। আমি কি ড্যাশ। মনিটরে আপনি যে ফর্মুলাটি দেখছেন এবার, সেটা হচ্ছে এম আই ড্যাশ। এখানে এম ইজ আর একটা কিছু বসবে যেটা পার্সনের আই এর জায়গায় বসবে সেই পার্সনের আলোকে। এখন যদি বলি তুমি কি ইন্টারেস্টেড, তাহলে শেষের শব্দ ইন্টারেস্টেড, এটা নন ভার্ব, এটা বসিয়ে দেবো ড্যাশের জায়গায়, আই এর জায়গায় ইউ, আর এমটা হয়ে যাবে আর। আর ইউ ইন্টারেস্টেড, তুমি কি ইংরেজি শিখতে আগ্রহী, তাহলে বা ইন্টারেস্টেড। আর ইউ ইন্টারেস্টেড, ইন্টারেস্টেডের পরে ইন বসায়, আর ইউ ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ। ইন হচ্ছে একটি প্রিপোজিশন, এই কারণে ভার্বের সাথে আইএনজি বসছে। আমরা জানি যে কোনো প্রিপোজিশনের পরে যে ভার্ব হয় সাধারণত সেই ভার্বের সাথে আইএনজি এড করতে হয়। তাহলে আর ইউ ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ। তুমি কি ফুটবল খেলতে ইন্টারেস্টেড, আর ইউ ইন্টারেস্টেড ইন প্লেয়িং ফুটবল। ইন প্লে বললে হবে না। তুমি কি লন্ডন যেতে আগ্রহী, আর ইউ ইন্টারেস্টেড ইন গোয়িং টু লন্ডন। এইভাবে আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি। তো ভিউয়ার্স, আমরা দেখলাম কিভাবে প্রশ্নবোধক বাক্য সহজেই আমরা তৈরি করতে পারি। যদি বলি তুমি কি স্টেটমেন্টের পক্ষে, বা তুমি কি এই কথাটির পক্ষে, তাহলে এম এর জায়গা হয়ে যাবে আর, আই এর জায়গা হয়ে যাবে ইউ। আর ইউ ইন ফেভার অফ দ্য স্টেটমেন্ট, তুমি কি স্টেটমেন্টের বিপক্ষে, আর ইউ এগেইনস্ট দ্য স্টেটমেন্ট। তাহলে ভিউয়ার্স, আমরা কি দেখলাম, খুব সহজে ছোট ছোট ফর্মুলার সাহায্যে আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি। তো ভিউয়ার্স, আমাদের এই অনুষ্ঠানটির এই পর্যায়ে আমরা একজন অতিথির সাথে কথা বলবো। আমাদের সাথে অতিথি হিসাবে যোগ দেবেন এফএম মেথড সিলেটের সিনিয়র ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর এটিএম আজহারুল ইসলাম। ভিউয়ার্স, অনুষ্ঠানটির এই পর্যায়ে আমার সাথে অতিথি হিসাবে যোগ দিয়েছেন এফএম মেথড সিলেট ক্যাম্পাসের সিনিয়র ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর জনাব এটিএম আজহারুল ইসলাম স্যার। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা ভিউ স্টুডিওতে। Thank you very much for inviting me here. So our pleasure to invite you. আপনার কাছে আমি যে জিনিসটা জানতে চাই, এফএম মেথড সিলেট ক্যাম্পাসে কোন কোর্সগুলোর টিচিংয়ের সাথে জড়িত আছেন? আমি প্রধানত স্পোকেন ইংলিশ স্কুলের কোর্সগুলো করাই, এর পাশাপাশি আইএলসের জেনারেল ব্যাচ এবং প্রাইভেট ব্যাচগুলো। আচ্ছা, তো স্পোকেন ইংলিশ নিয়ে আসলে শুরুতে আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। আপনাদের এখানে যারা ভর্তি হয় তাদের সফলতার হার কেমন স্পোকেন ইংলিশ? তারা আসলে কি সবাই কথা বলতে পারে? বেশিরভাগই কথা বলতে পারে। যদি কেউ তার কোর্সটা কমপ্লিট করে তারপর আমাদের যে ল্যাঙ্গুয়েজ ক্লাব ওটাতে নিয়মিত অ্যাটেন্ড করে, তাহলে বেশিরভাগই ইংরেজিতে কথা বলতে পারে। তাহলে যারা স্কুল কলেজে এত বছর পড়ে তারা কথা বলতে পারে না, এর পেছনে কারণটা কি মনে করেন? এর পেছনে প্রধান কারণ হচ্ছে আমাদের শিক্ষার পদ্ধতি। এফএম মেথড যেটা এফএম স্যার আবিষ্কার করলেন, ওইটা হচ্ছে যে ইংরেজি ভাষা শিক্ষায় বাংলা ভাষাভাষীরা 300 বছর পিছনে। ওই জায়গাটাতে উনি স্যার চ্যালেঞ্জ গ্রহণ করলেন যে এফএম মেথডের মাধ্যমে কীভাবে যে কেউ বাংলা বাক্যের শেষ শব্দের সাহায্যে দ্রুত এবং অল্প সময়ের মধ্যে ইংরেজিতে কারেক্টলি কথা বলতে পারে। আপনাদের এইখানে ভর্তি হওয়ার জন্য কি যোগ্যতা লাগে? যে এখানে এফএম মেথডের মাধ্যমে ইংরেজি শিখতে গেলে সাধারণত 2টা যোগ্যতা লাগে। প্রথম যোগ্যতা হচ্ছে যে অ্যাটলিস্ট রিডিং পড়া জানতে হবে। কেউ যদি রিডিং পড়া জানতে পারে আর আগ্রহ থাকে তাহলেই যথেষ্ট, এটাই ইংরেজি শেখার জন্য যথেষ্ট আমি মনে করি। তো আপনাদের আসলে কি কি সুযোগ সুবিধা ওদেরকে দিয়ে থাকেন ক্লাসের বাইরে? আপনাদের আসলে ক্লাসগুলো সপ্তাহে কয়দিন হয়? সাধারণত জেনারেল ব্যাচগুলোতে ক্লাসগুলো থাকে সপ্তাহে 3 দিন। প্রতিটা ক্লাস কতক্ষণের হয়? প্রতিটা ক্লাস 90 মিনিট, প্রতিটা ক্লাস 45 মিনিট, প্রতিটা ক্লাস 1.5 ঘন্টা।
আপনাদের ক্লাসগুলো সপ্তাহে কয়দিন হয়? সাধারণত 3 দিন হয়, যেমন শনি সোম বুধ অথবা রবি একদিন মঙ্গল পর বৃহস্পতি, পর। একদিন পর পর। প্রতিটা ক্লাস কতক্ষণের হয়? প্রতিটা ক্লাসের সময়সীমা 1.5 ঘন্টা বা 90 এই 1.5 ঘন্টা সময়ের মধ্যে আপনারা কি শুধু লেসনগুলো প্রেজেন্ট করেন না বিভিন্ন রকম প্র্যাকটিক্যাল করার জন্য বিভিন্ন রকম? এফএম মেথড অন্যান্য মেথড থেকে একটু ডিফারেন্ট। এখানে যে নির্দিষ্ট যে কোর্স প্ল্যান থাকে, যে আমাদের লেসন প্ল্যান থাকে, লেসন প্ল্যানগুলো শিক্ষার্থীদেরকে বোঝানো হয়, প্লাস তাদের সাথে মত বিনিময় করা হয়, কোরাস করানো হয়, প্র্যাকটিস করানো হয়, তারপর ওই ডায়াসে নিয়ে ছাত্রছাত্রীদেরকে অনুশীলন করানো শুধু হয়। কি ডায়াসে নাকি তারা নিজেরা তারা নিজেরা পেয়ার ওয়ার্ক বা গ্রুপ ওয়ার্ক, তারপর তার মানে বিভিন্ন রকম ইন্টারাকশন প্যাটার্ন আছে, স্টোরি চেইন বা বিভিন্ন, মানে তারা একে অন্যের সাথে প্র্যাকটিস করে, একে অন্যের সাথে কখনো গ্রুপে করে, কখনো স্টোরি চেইন তৈরি করে, কখনো আবার টিচারের সামনে বা সবার সামনে যেয়েও তারা প্র্যাকটিস করে। জি জি আচ্ছা, তো তারা যখন সবার সামনে যায় তারা কি ভয় পায় না? এখানে অনেকে আছে আপনার যখনই দেখে যে 7 থেকে 8 বছর পড়ার পর, যেমন স্কুলের বা কলেজের 10-12 বছর পড়ার পর যে মেথডে শিখতে পারে না, এখানে আসার পরে 1 মাস সাধারণত আফটার অ্যাটেন্ডিং 10 or 12 ক্লাসেস, দেন তারা যখন ফিল করে কনফিডেন্ট, ওই ধরনের স্টুডেন্ট যখন ডায়াসে আসে ওরা একটু কনফিডেন্ট থাকে বেশি। আচ্ছা, আর জেনারেলি আচ্ছা, তাহলে প্রথম আপনারা একটু ভয় পায়। ধাপে ধাপে তাদেরকে কনফিডেন্ট করে তারপরে ওইটুকুতে নিয়ে যান। জি জি। আচ্ছা, তো আমাদের স্টুডেন্টদের একটা ভীতি কাজ করে সব সময় যে তারা যদি কোথাও ভুল করে ফেলে তারা খুব লজ্জা পাবে, এই ভয়ে অনেকেই আসলে মানুষের সামনে স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারে না। তো আপনারা এটাকে কিভাবে ট্যাকল করেন? আমরা তাদেরকে কনফিডেন্স দিই যে আপনিও পারবেন, নাথিং ইজ ইম্পসিবল, নাথিং ইজ ইম্পসিবল, ইফ ইউ ট্রাই ইউ ক্যান অ্যাটেইন দ্যাট, ইউ ক্যান চেজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে আসছেন। আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামী সপ্তাহে একই সময় একই চ্যানেলে। অনুষ্ঠানটি নিয়মিত দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।